একটু অপেক্ষা করবেন আর কি 1 মিনিট। হ্যাঁ, মোটামুটিভাবে এটা চার্জে দেওয়া হয়নি আর কি। আমার মেয়েটা যা করে রাখে সব কিছু, চার্জার খুলে ডেটা কেবল একটা জায়গায় আরেকটা লাগিয়ে রাখছে। আচ্ছা, আমাদের আমরা এখন যে জায়গাটায় যাব আর কি, ঠিক আছে। আচ্ছা, সেল সিগন্যাল এনকোডিং। এখানে এনকোডিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। এনকোডিং বলতে আসলে আপনার বোঝানো হচ্ছে এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে মূলত তো বিভিন্ন ট্রান্সমিটার বা টাওয়ার থেকে যে সিগন্যালগুলো আসে বা আমরা যে মানে ডিভাইস থেকে পাঠিয়ে থাকি, এইগুলোকে আসলে আপনার এই বিভিন্ন ধরনের সিগন্যালকে পৃথক করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। তো এই জিনিসটাকে আমরা বলছি এনকোডিং। অর্থাৎ এটা মানে হচ্ছে বিভিন্ন ট্রান্সমিটার থেকে আগত সিগন্যাল সমূহকে পৃথক করার প্রক্রিয়া, ঠিক আছে। বিভিন্ন ট্রান্সমিটার থেকে আগত সিগন্যাল সমূহকে কি পৃথক করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে আপনার কি আমরা বলছি সেল সিগন্যাল এনকোডিং। এই সেল সিগন্যাল এনকোডিংয়ের মধ্যে আমরা যদি দেখি যে টোটাল 3টা ধরন আমরা দেখব, এবং মোবাইল ফোন টেকনোলজির সাথে এর যে সম্পর্কটা সেটা আমরা একটু পরেই দেখতে পারবো যে আসলে এটা কিভাবে হলো, ঠিক আছে। সেই বিষয়টা হচ্ছে যে আপনার একটা দেখব হচ্ছে FDMA, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ফুল ফর্মটা একটু পরে লিখে দিব। তারপর এরপরে আপডেটটা আসছে, সেটা হচ্ছে CDMA, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, তার চেয়ে আপডেট, ঠিক আছে। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, সরি এটা CDMA না, TDMA হবে, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এরপরে আসছে হচ্ছে CDMA। আর CDMA-কে টেক্কা দিতে যেটা আসছে সেটা হচ্ছে GSM, রোমিং যে সুবিধাটা ছিল না, ঠিক আছে। আমরা একটু পরে এই পার্থক্যটা আসলে একটু দেখে নেব। তা এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা মূলত এখন দেখব যে মোবাইল ফোন টেকনোলজির যে জেনারেশন, আমরা বলছিলাম যে জেনারেশন 3টা দিক থেকে দেখতে হবে আমাদের। জেনারেশন 3টা যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন করতে পারে। একটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে জেনারেশন, একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জেনারেশন, আর লাস্ট আরেকটা যেটা সেটা হচ্ছে মোবাইল ফোন
টেকনোলজি, এর ক্ষেত্রে হচ্ছে জেনারেশন। 3টা জেনারেশনে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। আমরা এই 2টা আগে দেখেছি, আমরা এটা দেখিনি, এটা আজ দেখব। ঠিক আছে, এটা এখন দেখব, এটার ক্ষেত্রে আমরা এটা দেখব আর কি, যে কীভাবে হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, তো একটু মুছে দিলাম। তাহলে টাইটেলটা হবে মোবাইল ফোন সিগন্যাল, সেল সিগন্যাল এনকোডিং প্লাস মোবাইল ফোন বা নেটওয়ার্ক টেকনোলজি। ঠিক আছে, মোবাইল ফোন বা নেটওয়ার্ক টেকনোলজি। আচ্ছা, তো আমরা এটার বিষয়টা সম্পর্কে একটু জানবো। তো চলেন, প্রথমে হচ্ছে ফার্স্ট জেনারেশন। সময়কালটা দেখতে হবে। সময়টা শুরু হয়েছিল 1979 সাল থেকে। তাহলে মোবাইল ফোনের ফার্স্ট জেনারেশনের যে শুরুটা, সেই শুরুটা হয়েছিল আপনার কি 1979 সাল থেকে, এবং সর্বপ্রথম 1979 সাল থেকে চালু হলেও, ঠিক আছে, এটা জাপানে তৈরি করা হয়েছিল, মানে জেনারেশনের যে বিষয়টা তৈরি করা হয়েছিল জাপানে। আর ব্যবহার শুরু হয়, মানে জনসাধারণের ক্ষেত্রে ব্যবহারটা শুরু হয় 1983 সাল থেকে। ঠিক আছে, 1983 সাল থেকে। সেটা হচ্ছে উত্তর কোরিয়াতে, উত্তর আমেরিকাতে, উত্তর আমেরিকা। তাহলে ব্যবহার শুরু হয়েছে এত সাল থেকে। উদ্ভাবন বা আবিষ্কার হয়েছিল 1979 সাল। কি ছিল বিষয়টা, কি ছিল সেটা হচ্ছে, মানে আপনি যখন এই জেনারেশনটা ব্যবহার করে যোগাযোগ করতে চাইতেন, কমিউনিকেশন করতে চাইতেন, একদম সহজ করে যদি বলি, কমিউনিকেশন করতে চাইলে আপনাকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো, স্থির থাকতে হবে, কোনো রকম মুভমেন্ট করা যাবে না, নড়াচড়া করা যাবে না, নড়াচড়া বা চলাফেরা করা যাবে না, নড়াচড়া বা চলাফেরা করা যাবে না। যদি করেন, ঠিক আছে, যদি করেন তাহলে কানেকশন লস হয়ে যেত, কানেকশন লস্ট হয়ে যেত। তো এই ধরনের সিস্টেমটা, হ্যাঁ, এই ধরনের সিস্টেমটা যে সেল এনকোডিং ব্যবস্থায় ছিল, যে সেল সিগন্যাল এনকোডিংয়ে ছিল, সেটাই হচ্ছে FDMA, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এইটার মানে একটা অন্যতম, যদি আমরা গুরুত্বপূর্ণ যদি বিষয়টা দেখি, এটাকে আসলে এই সিস্টেমে আমরা যেই ধরনের সিগন্যাল আদান প্রদান করতাম সেটা ছিল অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আসলে আমরা ডেটা মানে কমিউনিকেশন করতাম
হ্যাঁ, এটা অ্যানালগ রেডিও সিগন্যাল বা অ্যানালগ সেলুলার নেটওয়ার্ককে বলা হতো। অ্যানালগ রেডিও সিগন্যাল বা অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক বলে। অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক। এই যে সেলুলার নেটওয়ার্কটা আসলে আসছে কোন জায়গা থেকে? সেল শব্দটা থেকে। কথাটা কি বোঝা গেছে? বাংলাদেশের সর্বপ্রথম এই এফডিএমএ সিস্টেমটা এটা কে আনে? বাংলাদেশে সর্বপ্রথম আসে সিটি সেলের হাত ধরে। সিটি সেলের হাত ধরে বাংলাদেশে সর্বপ্রথম আসে 1993 সালে। 1993 সালে। তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস, এটাকে সহজ ভাষায় আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হতো। আবিষ্কারের যে সালটা সেটা হচ্ছে 1979-তে। ঠিক আছে, ফার্স্ট জেনারেশনের সময়কালটাও শুরু হয়েছে কত, মানে সালটা যদি বলেন তাহলে প্রাধান্য দেবেন এটাকে। আর ব্যবহার শুরু হয়েছে 1983 সাল উত্তর আমেরিকা থেকে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, এবার আসেন আমরা সেকেন্ড জেনারেশনে যাব। মোবাইল ফোন টেকনোলজি বা নেটওয়ার্কের সেকেন্ড জেনারেশনের যে বিষয়টা, এটা যদি আমরা সালটাকে প্রাধান্য দিই, সেটা শুরু হয়েছিল 1991 সালে। খুবই ইম্পর্টেন্ট। এই 1991 সালে সর্বপ্রথম এটা ফিনল্যান্ডে চালু হয়েছিল। কোথায়? ফিনল্যান্ডে চালু হয়েছিল। ঠিক আছে, ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডে যখন চালু হয়, এইটার মধ্যেই প্রথম যেটা ব্যবহার করা হলো অ্যানালগের পরিবর্তে, আগে ব্যবহার করা হইতো অ্যানালগের পরিবর্তে ডিজিটাল রেডিও সিগন্যাল ব্যবহার করা শুরু হলো। ডিজিটাল রেডিও সিগন্যাল ব্যবহার করা শুরু হলো। 1 মিনিট। হ্যাঁ, ডিজিটাল রেডিও সিগন্যাল ব্যবহার শুরু হলো। তাহলে সেকেন্ড জেনারেশন থেকে আমরা ডিজিটাল পেয়েছি। আর এই সময় আসলে যেটা করা যেত, চলাফেরা করলে সমস্যা হতো না। চলাফেরা করা যেত, সিগন্যাল বা কানেকশন লস্ট হতো না। চলাফেরা করা যেত, এর ফলে কানেকশন লস্ট হতো না। আর এই সময়ে যে জিনিসটার সাথে আমরা পরিচিত হই সেটা হচ্ছে সিডিএমএ প্রযুক্তি, কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। বৃষ্টি একটু হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা হয়ে যাবে সব কিছু, ভালো। আর এই সময় আমরা পেয়েছি যে সার্ভিসগুলো, সেটা হচ্ছে SMS, MMS সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে। SMS, MMS এর যে মতো যে সার্ভিসগুলো সেগুলো, এবং প্রিপেড সিস্টেম, প্রিপেড সিস্টেম চালু হয় বাংলাদেশে। এই যে সিস্টেমটা, সেকেন্ড জেনারেশনের প্রযুক্তিটা যার হাত ধরে এসেছে সেটা হচ্ছে গ্রামীণ ফোন, জিপি। ঠিক আছে, জিপি, এই যে কোড ডিভিশন মাল্টিপল এক্সেস, পরবর্তীতে তারা GSM গ্রহণ করে আর কি, ছিল 1997 সালে। 1997 সালে। আচ্ছা, ডিজিটাল অ্যানালগের পরিবর্তে ডিজিটাল, এবং আরেকটা বিষয় ছিল স্বল্প সময়ের জন্য রোমিং সুবিধা পাওয়া যেত।
আমার এখনও মনে পড়ে, মা আমার চাচার সাথে সৌদি আরবে কথা বলতে যাইতেন, মানে সেখানে সে 500 টাকা লোড করে তারপর মনে করেন যে কথা বলতে হতো, মানে অল্প কিছুক্ষণ কথা বলে পুরো টাকা শেষ হয়ে যেত এরকম। তো স্বল্প সময়ের জন্য রোমিং সুবিধা চালু হয়, স্বল্প সময়ের জন্য রোমিং সুবিধা। এই রোমিং সুবিধাটা কি সেটা একটু ক্লিয়ার করছে, একটু লাগিয়ে দিই। হ্যাঁ বৃষ্টি এসেছে বাবা, হ্যাঁ জোরে, তুমি বৃষ্টি দেখো বাবা, ক্লাস নেই। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, যে বিষয়টা আসলে কি করতে যাচ্ছিলাম, ফিনল্যান্ডে এটা আসে না পরীক্ষার মধ্যে, এটা রেডিও নিনজা সর্বপ্রথম এটার সাথে পরিচিত করিয়ে দিয়েছে। আচ্ছা, তা এখন স্বল্প সময়ের জন্য এই যে রোমিং সুবিধা, রোমিং সুবিধা মানে হচ্ছে যে একটা হচ্ছে ধরেন আমি ঢাকা থেকে সিটিজিতে কথা বলবো, চিটাগং, দেখা যেত ঢাকার জন্য একটা কোড থাকতো, কিন্তু খেয়াল করে দেখেন চিটাগংয়ে কথা বলার জন্য আলাদা একটা কোড থাকতো, ওই নাম্বারের সাথে ওই কোডটা যোগ করে তারপর কল দিতে হতো, মনে পড়ে কিনা? আচ্ছা, আর রোমিং সুবিধার এটা হচ্ছে আন্তদেশীয়, আর ধরেন ঢাকার সাথে সৌদি আরবের, তাহলে এটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের সাথে, হ্যাঁ এইটাকে আমরা বলছি রোমিং। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি সংক্ষেপে? রোমিং। এই রোমিং যে সুবিধাটা সেটা আমরা এখানে পাই। সর্বপ্রথম প্রিপেড চালু হয়েছিল, হ্যাঁ SMS MMS এর মতো যে সার্ভিসগুলো সেটা এই জায়গা থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেকেন্ড জেনারেশন, আগেটা চলাফেরা করা যেত না, কানেকশন লস্ট হয়ে যেত, এখন কিছুটা চলাফেরা করা যায়, কানেকশন লস্ট হয় না। ঠিক আছে, ওকে, মুছে দিচ্ছি। থার্ড জেনারেশন, তো এই থার্ড জেনারেশনের যে যাত্রাটা সেটা শুরু হয়েছে 2001 সালে। থার্ড জেনারেশনের যাত্রাটা শুরু হয়েছে 2001 সালে, এবং জাপানে এটা শুরু হয়েছিল। কোথায়? জাপানে। জাপানে এটা শুরু হয়েছিল, আর জাপানের একটা কোম্পানি এটা আবিষ্কার করেছিল সর্বপ্রথম 1998 সালে। জাপানের একটা কোম্পানি ডোকোমো, হ্যাঁ ডোকোমো কোম্পানি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ডোকোমো কোম্পানি। ঠিক আছে, ডোকোমো কোম্পানি এটা সর্বপ্রথম আবিষ্কার করে এবং জাপানে এর যাত্রা শুরু হয়। আর এই সময়ে আসলে আপনার যে জিনিসটা আমরা সুবিধা পেয়ে থাকি সেটা হচ্ছে WCDMA, মানে এটা যদি বলি সেটা হচ্ছে তাহলে হবে ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, আর এই সময় আমরা যেটা পাই সেটা হচ্ছে GSM সুবিধা, আন্তর্জাতিক রোমিং সুবিধা। আগে ছিল অল্প সময়ের জন্য, এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কথা বলতে পারবেন। তো WCDM এর ফুল ফর্মটা হচ্ছে ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর GSM এর ফুল ফর্মটা হচ্ছে দ্য গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। দ্য গ্লোবাল সিস্টেম ফর, এমতে হচ্ছে মোবাইল কমিউনিকেশন।
কমিউনিকেশন, ঠিক আছে। তো জিএসএম সুবিধাটা পাই আমরা কোন জায়গা থেকে? থার্ড জেনারেশন থেকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা মডেমের সুবিধাটা পেয়েছিলাম, যে মডেম ব্যবহার করে ইন্টারনেট সংযোগের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা এই সময় পেয়েছি। মোবাইল ব্যাংকিং এবং ই কমার্স এই থার্ড জেনারেশন থেকে যাত্রা শুরু। মোবাইল ব্যাংকিং, ই কমার্স, এদের যাত্রা শুরু হয়েছে কিন্তু এই সময়টা থেকে, ঠিক আছে। বাংলাদেশে যদি বলি, এই যে 3G টেকনোলজি, বাংলাদেশে 3G কে নিয়ে আসে সর্বপ্রথম বা কে চালু করে? অবশ্যই সরকারি কোনো প্রতিষ্ঠান ছাড়া পারবে না, টেলিটক 2012 সালে। টেলিটক 2012 সালের 14 অক্টোবর আপনার এটা চালু করেছিল, বাংলাদেশে 3G নিয়ে এসেছিল। তাহলে আবিষ্কার, এই যে ইম্পর্টেন্ট, মানে সোজা কথা, যে এই 3G যখন আসলো, এই 3G আসার পর এই সময় একটা এয়ারটেল যখন, মানে মোটামুটি টেলিটক নিয়ে আসার পর এয়ারটেল যখন মার্কেটিং প্রমোটিংয়ে নামে, ওয়ারিদের নামটা পরিবর্তন করে, তখন আপনার হয়েছিল কি, যে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম। সেই ক্যাম্পেইনের মধ্যে মানে মানুষদেরকে বুঝাতাম যে 3G টেকনোলজি নিয়ে আসতেছে, এর মাধ্যমে আমরা দেখে দেখে কথা বলতে পারবো, ঠিক কিনা? এই যে দেখে দেখে কথোপকথন, এই যে ভিডিও কলিংয়ের যে বিষয়টা, এই ভিডিও কলিংয়ের যে সুবিধাটা, এটা আসলো থার্ড জেনারেশন থেকে, ঠিক আছে, ভিডিও কলিংয়ের যে বিষয়। তো আস্তে আস্তে আমরা উন্নতির দিকে যাচ্ছি আর কি। তাহলে থার্ড জেনারেশন গেল, এবার আমরা ফোর্থ জেনারেশনে আসলে একটু যাবো আর কি, ঠিক আছে। এটা যদি হয়ে যায় আমি একটু মুছে দিচ্ছি। তাহলে সালটা মনে রাখবেন, বিশেষ যদি বৈশিষ্ট্য কিছু থাকে সেটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এবার আসেন 4G, ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশনের যাত্রা শুরু, সেটা হচ্ছে 2009 সালে। কয় সালে? 2009 সালে। যদিও আবিষ্কারটা বা ক্যাম্পেইনটা হয়েছিল 2006-এর দিকে, সেটা হচ্ছে সাউথ কোরিয়া। ঠিক আছে, ফোর্থ জেনারেশনের যে বিষয়টা। তো ফোর্থ জেনারেশনে কিন্তু আমরা আরও অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, ফোর্থ জেনারেশনে আরও অনেক কিছু পেয়েছি, সেটা হচ্ছে যে আপনার ব্যান্ডউইথের যে বিষয়টা, এটা পেয়েছি প্রায় 10 Mbps, ঠিক আছে, 10 Mbps। এই 2009 সালের দিকে যখন ফোর্থ জেনারেশনের যাত্রাটা শুরু হলো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইম্যাক্স প্রযুক্তি। এখনও মনে আছে যে বাংলা লায়ন ওয়াইম্যাক্সটা এসেছিল, যে আপনি ওয়াইম্যাক্স প্রযুক্তি আসে, ঠিক আছে। LTE ফাংশন আসে, যেটা হচ্ছে 3G মোবাইল, কিন্তু দেখতেন মোবাইলের টেকনোলজির অংশটার মধ্যে গেলে লেখা থাকে LTE, মানে এটা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে লং টার্ম ইভলিউশন। এটার অর্থটা হচ্ছে এই মোবাইল ফোনের মধ্যে বর্তমান যে প্রজন্ম চলছে মোবাইলের, সেটা তো চলবেই, আগামীতে যদি কোনো উন্নত প্রযুক্তিও আসে তার সাথেও মানানসই হচ্ছে এই মোবাইলটা। এই LTE ফাংশনটা থাকার অর্থ হচ্ছে সে আগামী প্রজন্মের সাথেও কি করতে পারবে, খাপ খাইয়ে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখেছি যে স্মার্ট টিভির যে প্রচলন, ঠিক আছে, স্মার্ট টিভির প্রচলন, ভিডিও লিঙ্ক প্রদান করার মতো যে সুবিধা, ঠিক আছে, আগে তো সেই জিনিসটা ছিল না। হ্যাঁ, ভিডিও লিঙ্ক প্রোভাইড করার মতো যে সুবিধা, এরকম বেশ কিছু বিষয় সুবিধা আমরা এই জায়গা থেকে পেয়েছি। বাংলাদেশে আপনার এই যে 4Gটা কত সালে চালু হয় বলতে পারবেন? বাংলাদেশে 4Gটা চালু হয়েছে, এটা হচ্ছে 2018 সালে। 2000 কত সালে? 18 সালে, 19 ফেব্রুয়ারি। তারিখটা ইম্পর্টেন্ট না, সালটা মনে রাখলে চলে।
এটাও কে নিয়ে আসছে বলতে হবে না, এটা টেলিটকই চালু করেছে। ঠিক আছে, আচ্ছা। আর এই প্রজন্মের কারণেই, মানে এই উন্নত প্রযুক্তির কারণেই আমরা 3D প্রযুক্তির মধ্যে ঢুকে যাই, পিকচারাইজেশন। ঠিক আছে, যাই হোক, তাহলে মোটামুটিভাবে ওয়াইম্যাক্স প্রযুক্তির যাত্রা, এলটিইর যাত্রা 4th জেনারেশনে হয়েছে, ব্যান্ডউইথ 10 Mbps বা তার উপরে পেয়েছি 4th জেনারেশন থেকে, স্মার্ট টিভি বা ভিডিও লিঙ্ক শেয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে 3Dর যে যাত্রা এই জায়গা থেকে শুরু হয়েছে। আমরা মোটামুটিভাবে এইসব বিষয়গুলো এই জায়গা থেকে দিতে পারবো, খুব বেশি যে কঠিন কিছু না, জেনারেশন থেকে সালটা আর বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে। আর 5th জেনারেশন সম্পর্কে একটা কথা লিখে রাখেন, স্যামসাং 2018 সালে পরীক্ষামূলকভাবেই করে দক্ষিণ কোরিয়াতে 5th জেনারেশন। দক্ষিণ কোরিয়া 2018 সালে স্যামসাং করে। ঠিক আছে, এটা জাস্ট একটু লিখে রাখেন। মোটামুটিভাবে শোনা যাচ্ছে বোধহয়, একটু দেখি যে ক্লিয়ার কিনা। না, এটা তো একবারই অন্ধকার হয়ে গেছে, আসলে দেখা যাচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে তো। এই যে দেখাই আমাদের এখানে, কারেন্ট চলে গিয়েছে। হ্যাঁ মা,